আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। তোমরা একটু এই ঝড়ের শব্দটা আগে একটু শোনো, তারপরে তোমাদের সাথে আমি বাকি কথা বলছি। যে শব্দটি তোমরা শুনলে এটি হচ্ছে কিন্তু যে ঘূর্ণিঝড়ের কথা শুনেছ, সেই ঘূর্ণিঝড় ফণীর একটা অংশ বলা যায়। আজকে প্রায় সকাল থেকেই আমাদের এখানে, মানে আমি যেখানে আছি সিলেটে, প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে। তো এখন যেটা তোমাদেরকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গতকাল রাত্রে। ভাবলাম গতকাল রাত্রে যে বাইরে ডিনার করেছিলাম সেটা শেয়ার করি, কিন্তু এটা তোমরা দেখতে থাকো। আর কিছু কথা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা সবাই জানো যে বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে প্রায় একটা ঘূর্ণিঝড়, যেটার নাম দেওয়া হয়েছে ফণী। এটা কিন্তু বাংলাদেশের প্রায় 2 গুণ বড়। আর এটা যদি বাংলাদেশের উপর হানা দেয় তাহলে কিন্তু বাংলাদেশে একটা মানে কালো অধ্যায় একটা রচনা করবে। আর এটা এখন আসলে বর্তমানে ভারতের মহাসাগরে রয়েছে, আর এটা ভারত মহাসাগর পার হয়ে বঙ্গোপসাগরের দিকে আসছে। আর এটা 4ই মে সম্ভবত আঘাত হানতে পারে। আসলে এটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক আর খুবই চিন্তার বিষয়। আর এটি হচ্ছে বরিশাল আর খুলনা বিভাগের উপকূলে বেশি মানে প্রভাব পড়ার আশঙ্কা সবাই করছে। তো আসলে এটা নিয়ে আমরা সবাই একটু শঙ্কিত, সবাই একটু ভয়ে আছি। আর এটার প্রভাব কিন্তু শুধু বঙ্গোপসাগর উপর দিয়ে যাচ্ছে না, এটা সারা দেশেই পড়ছে। যেমন সিলেটে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। তো তোমরা যারা বাংলাদেশে আছো আর যে আপু ভাইয়ারা দেশের বাইরে আছো, তাদের সবাইকে বলবো আমাদের সবার জন্য দোয়া করবে যারা আমরা বাংলাদেশে আছি। কারণ বাংলাদেশে এইটা যখন তখনই হানা দিবে আর বড় ধরনের যে কোনো একটা বিপর্যয় ঘটতে পারে। তো আসলে আমি কালকে রাত পর্যন্ত জানতাম না। কালকে যখন আমি বাইরে যাই, তখন দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে। তো তখন বাসায় এসে যখন নিউজ দেখলাম, তখন দেখলাম আসলে বাংলাদেশের ওপর দিয়ে যাচ্ছে টর্নেডো ফণী। তো গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত ব্লগটা করেছি। তো গতকালে গিয়েছিলাম বাইরে ডিনার করতে। এটা হচ্ছে পিয়া। আমি অবশ্য এতদিন জানতাম এটা ইথোপিয়া, কিন্তু এটা হচ্ছে ইট ও প্রিয়া। তো যাই হোক, রেস্টুরেন্টটা ভালোই। আর কালকে যেহেতু মে দিবস ছিল, তো সারা সিলেটের সব কিছু বন্ধ। প্রতিটা রেস্টুরেন্ট, যতগুলো রেস্টুরেন্ট আছে ম্যাক্সিমাম রেস্টুরেন্টই বন্ধ, শুধু মনে হয় 2-1টা খোলা। তার মধ্যে এটা একটা খোলা ছিল। তো অনেক ঘুরে ফিরে দেখে খুঁজে পরে এটা পেয়েছি, এটাতেই গেলাম। পরিবেশটা ভালোই আর খাবারও কিন্তু খুবই ভালো। তো খুব ভালো করে ভিডিও করতে পারিনি, কারণ এখানে যাওয়ার পর আমার ছেলেটা অনেক দুষ্টুমি করেছে। আর ওকে সামলাবো না ভিডিও করব, আর ও তো ওর পাপাকে একটুও ভয় পায় না, কথা শোনে না। এর জন্য আমাকেই সামলাতে হয়, একমাত্র আমাকেই ভয় পায়। তো আমরা আসলে ডিনার করেছিলাম চাইনিজ আইটেম দিয়ে। আর খাবারের সময় সব খাবার আসলে ছবি তোলাও যায় না, কারণ উনি আসলে পছন্দ করেন না যে খাবারের ছবি দিলে কেমন, বলে তোমার যন্ত্রণায় খেতেও পারবো না, বাসায় গিয়ে অবশ্যই পেটে ব্যথা করবে। তো আমি আবার বলেছি যে না, আমি ভিডিও যখন দিব তখন আসলে খাবার হজম হয়ে যাবে, সো সমস্যা নেই, একটু করি। তো একটু রিকোয়েস্ট করে আর কি করলাম। তো যাই হোক, আসলে কালকের রাতটা মোটামুটি ভালোই গিয়েছে, কিন্তু যখন নাকি বাসায় এসে নিউজটা দেখলাম আর টর্নেডো ফণীর কথা শুনলাম, তখন কিন্তু আসলে ভয়ও লাগছে আর খুব খারাপ লাগছে। কারণ এর আগেও বাংলাদেশের যে ওপর দিয়ে কিন্তু অনেক টর্নেডো গিয়েছে আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা কিন্তু ক্ষতিটা পূরণ করতে অনেক সময় লেগেছে সরকার বা অন্যান্য
যারা আছে তাদের অনেক সময় লেগেছে। আর আর কিছু কিছু টর্নেডো মানে বলা হয়েছিল যে আমাদের দেশের উপর দিয়ে যাবে, কিন্তু আসলে আমাদের দেশের উপর হানা করেনি, কিন্তু উপর দিয়ে চলে গিয়েছিল। তো আল্লাহর কাছে এটাই দোয়া করি যেন এবারও অমনি হয়, যে টর্নেডো ফণিটা যেন আমাদের ওপর দিয়ে চলে যায়। এখনও কিন্তু আকাশ ডাকছে, আমি বসে বসে শুনছি। তো যাই হোক, ডিনার শেষ করে রাত্রে বাসায় চলে আসা, বাসায় এসে রেস্ট করে সোজা ঘুম। মাঝে মাঝে আসলে আমাদের এভাবে বাইরে যাওয়া হয়, আর সেটা হঠাৎ করেই হয়। রান্নাবান্না কিন্তু বাসায় ছিল, তবু হঠাৎ করে বাইরে যাওয়া, আর যেহেতু লেট করে যাওয়া হয়েছে তো উনি বলল যে চলো আমরা বাইরে ডিনার করে ফেলি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি রান্না, সেটা হচ্ছে বরবটি দিয়ে চিংড়ি। তোমরা বরবটি অনেকেই চেনো, অনেকেই খাও, আর খেতে কিন্তু খুবই মজাদার। তবে আমাদের ঢাকায় এটাকে বলে লুইবা। কি বলে? লুইবা। তো বরবটি চিংড়ি আলু দিয়ে আমি আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। খুব কালারফুল একটা রান্না, আর রান্নার মধ্যে কিন্তু খুব কালারফুল ভাবটা আসলে এটা কিন্তু খেতেও মজা লাগে। দেখতে যেমন সুন্দর লাগে তেমনি কিন্তু খেতেও মজা লাগে। তো আমি আমার রান্নাটি স্টার্ট করে দিয়েছি। আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর আমি কোনো মেজারমেন্ট কাপ দিয়ে আসলে মেপে টেপে দিই না, কারণ রান্না করতে করতে অটোমেটিকলি একটা আইডিয়া চলে এসেছে। তো আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজের পর অবশ্যই আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে আমি পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আমি সবসময় আসলে পেঁয়াজ দেওয়ার পরই লবণ দিয়ে দিই, কারণ দেখা যায় লবণ সাথে সাথে না দিলে আমার লবণ দেওয়ার কথা মনে থাকে না। আর লবণ দেওয়ার আরেকটা উপকারিতা হচ্ছে এটা পেঁয়াজকে নরম করে তাড়াতাড়ি কালার আনে। তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু অনেকটাই কালার চলে আসছে, আর আমি এই তেলেই চিংড়িগুলো ভেজে নিব, কারণ তোমরা আমার আগের ভিডিওগুলোতেও দেখেছো। আর তোমরা যদি চাও তো বাসায় এই জিনিসটা করে দেখতে পারো। আসলে তেলের মধ্যে যদি চিংড়িটা আগে ছেড়ে দাও তাহলে ওই তরকারিটা কিন্তু স্বাদটা বেশি হয়, কারণ ওই চিংড়ি মাছের যে একটা আলাদা স্মেল সেটা পুরো তেলে প্রথম ছড়িয়ে পুরো তরকারির মধ্যেই মানে ছড়িয়ে যায়, খুব টেস্টি লাগে। তবে অবশ্যই এটা তেলে একদম ভাজা ভাজা করা যাবে না, কারণ চিংড়ি মাছটা যদি তেলে রেখে বেশিক্ষণ ভাজো তাহলে এটা শক্ত হয়ে রবারের মতো হয়ে যায়। আর বাচ্চাদের তো আসলে প্রনটা খুবই পছন্দের। তো যদি আর এভাবে যদি কালারফুলভাবে গ্রিন, হোয়াইট আর রেড এভাবে কালারফুল সব কালার মিলিয়ে যদি ওদেরকে আসলে সব সবজি মিলিয়ে যদি ওদের সামনে উপস্থাপন করা হয় তাহলে কিন্তু ওরা খায়, ওরা মানা করে না। কারণ দেখতে ভালো লাগলে আসলে কিন্তু অনেক সময় খেতেও ইচ্ছে করে। তো আমি এগুলা হালকা করে ভেজে নিচ্ছি চিংড়িগুলা, তারপরে আমি মশলা দিয়ে নিব। আর আমি মশলা দেওয়ার আগে অবশ্যই এটাতে পানি দিয়ে নিব, কারণ পানি ছাড়া মশলা দিলে মশলাটা পুড়ে যাবে। আমি হালকা পানি দিয়ে নিলাম। এখন আমি এটাতে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। আর আমি এগুলো সব মশলা দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ চুলায় রেখে দিব এটা, কারণ যদি মশলাটা কষানোর জন্য যতক্ষণ না তেল বের হয় ততক্ষণ আমি চুলায় রেখে দিব। আর অবশ্যই ফাঁকে ফাঁকে এসে কিন্তু একটু নাড়ান টাড়ান দিয়ে দিব। তো যাই হোক, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তারা যারা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আর আমিও সবার পাশে আর সাথে থাকার চেষ্টা করব। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দোষ হয়ে থাকে তা অবশ্যই আমাকে জানাবে। আমাকে জানালে আমি খুব খুশি হব। তো দেখো মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ কষিয়েছি, কত সুন্দর একটা মানে কালার এসেছে, আর অয়েলটা কিন্তু তোমার মশলার উপরে চলে এসেছে। আর এর মানেই হচ্ছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এটাতে সবজি দিয়ে দিতে পারবো। তো আমি বরবটি আর আলুগুলা কিন্তু দেখো বরবটির যে সাইজটা আমি কেটেছি ঠিক অমন করে আলুটাও কেটেছি। আসলে কাটার ক্ষেত্রেও একটু এগুলো খেয়াল রাখলে কিন্তু আর কি রান্নাটা দেখতে সুন্দর হয়, মজা হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। তো আমি এই যে দেখছো আমি ছেড়ে দিলাম, আর এটা ভালো করে মশলার মধ্যে ভালো করেই করে নিব, কারণ
যে কোনো সবজির কিন্তু একটা পানি থাকে, এটা নিজেদের পানি থাকে, একটু সময় বেশি লাগে এইভাবে রান্না করলে। আর সাথে সাথে এখানে পানি দিয়ে দিতে পারো অনেকেই যদি তোমাদের সময় কম থাকে, কিন্তু আমি কিন্তু বেশিরভাগ সময় যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে সবজিটাও একটু কষিয়ে নিই, তেলের মধ্যে একটু কষিয়ে নিই, কারণ সব সবজিরই কোনো সবজিতে বেশি পরিমাণ, কোনো সবজিতে কম পরিমাণ হলেও পানিটা থাকে। তো দেখো এই যে সবজির থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, আর সবজির পানি দিয়ে সবজিটা প্রায় 50% কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি একবার ভালো করে নেড়ে দিলাম, কারণ আমি যেহেতু পানি দিইনি, ভাবলাম যে যদি নেড়ে না দেই যদি লেগে যায়। তো অনেকটা হয়ে যাওয়ার পর পানি যখন শুকিয়ে গিয়েছে, তখন আমি অল্প পরিমাণ, আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা দেখো, আর এটার মধ্যে আমি দিয়ে দিব টমেটো। কালারফুলও হবে আর খেতেও মজা, দুটির জন্যই আমি টমেটোটা ইউজ করব। আর টমেটোটা কিন্তু আমি কিউব কিউব করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। যদি আমি আলু দিয়ে করতাম, আলুগুলোর সাইজ যদি বড় হতো, তাহলে আমি টমেটোটাও বড় করে কেটে নিতাম। তো আমার রান্নাটা আমি আর কিছুক্ষণ চুলার মধ্যে এটা রেখে দিব, এটা কিছুক্ষণ রাখার পর নামিয়ে ফেলবো। তো আমি এখন লবণ চাচ্ছি, কারণ বেশিরভাগ সময় আসলে আমার লবণটা দেখা হয় না, এখন মাঝে মাঝে একটু দেখি। তো যাই হোক, তোমরা আসলে যারা দেখছো আমার ভিডিওটি, আর তোমরা যারা বাংলাদেশকে খুব বেশি ভালোবাসো, তোমরা সবাই বাংলাদেশের জন্য অনেক দোয়া করবে, কারণ আমরা কিন্তু একটা বিপদের মুখে আছি। কখন আমাদের ওপর হানা করে টর্নেডো, ফনি, সবাই আমাদের জন্য দোয়া করবে, আর আমিও সবার জন্য দোয়া করব। তবে আমাদের জন্য এখন দোয়াটা খুব বেশি দরকার, আর বিশেষ করে যারা উপকূলে আছে তাদের জন্য দোয়াটা একটু বেশি করবে। আমরা সবাই নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করব আল্লাহর দরবারে, যে আল্লাহ যেন এটা আমাদের আমাদের উপর দিয়ে যেন চলে যায়, যেন আমাদের উপরে হানা না দেয়। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।